সূর্যপুর গ্রামে তখন তীব্র গ্রীষ্ম। প্রখর রোদ আর দাবদাহে জনজীবন যেন থমকে গেছে। এমন এক দুপুরে গ্রামের কৃষক অজয় তার বাড়ির দাওয়ায় বসে স্ত্রী রুমার সাথে কথা বলছিল। না, আর ভালো লাগে না এই পরিশ্রম। এত কষ্ট করে জমি তৈরি করে ফসল ফলাই, আর এই প্রচণ্ড খরার জন্য সব নষ্ট হয়ে যায়। যদি সহজে বড়লোক হওয়ার কোনো উপায় থাকত। তুমি যেমন ঠিকমতো কাজ না করলে কি আর ফসল হবে? গরমে সবারই কষ্ট হয়, সবাই তো কষ্ট করেই ফসল ফলায়। তারপরও যদি ফসল না ফলে তাহলে আর কি করবে? তুমি বরং কয়েকটা দিন অপেক্ষা করো, গরমটা কমলে তারপর। আরে গরম কমলে কি হবে? তারপরই তো বর্ষা আসবে, তারপর পুজো, তারপর আবার প্রচণ্ড ঠান্ডা। চাষবাস সব লাঠে উঠবে। গরমে চাষ করতে ভালো লাগে না, প্রচণ্ড ঠান্ডাতেও ভালো লাগে না। তুমি বড় অলস জানো। বাবা কেন তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল সেই কথা ভেবেই আমি অবাক হই। কি অবস্থায় যে আমি আছি, বাবা দেখলে কি বলতো। এখন যাও তো দেখি, জমিতে যাও, দেখো জমির কি অবস্থা। ঘরে যে চাল আছে তাতে আর বেশি দিন চলবে না। তোমার শুধু চাল ডাল নেই, এই নিয়েই কথা, আর কোনো কথা নেই। ভাবো তো, যদি মাটির নিচে কোথাও এক কলসি সোনার মোহর পেতাম, তাহলে এক রাতের মধ্যেই আমরা বড়লোক হয়ে যেতাম। ওসব সত্যি সত্যি হয় না গো, ওসব কথার কথা। আসল হলো পরিশ্রম। পরিশ্রম করলে সব কিছুই হয়। তোমার এই একই কথা শুনতে আমার আর ভালো লাগে না। আমি চললাম, মাঠের দিকে যাই, গিয়ে দেখি ফসলের কি অবস্থা। সব জায়গায় হাহাকার, ফসল পুড়ে যাচ্ছে, চাল নেই, ডাল নেই। আর আমার খালি মনে হয়, যদি এক রাতে বড়লোক হয়ে যেতাম। অজয় বাড়ি থেকে বেরিয়ে পড়ল। রুমা তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নানা কথা ভাবতে লাগল। মানুষটাকে একটু বুদ্ধি দাও ভগবান। সব সময় বড়লোক হওয়ার কথা ভাবলেই তো আর হয় না। এই তো বেশ ভালোই আছি, ডাল ভাত খেয়ে কোনো মতে বেঁচে আছি। ঈশ্বরের দয়ায় ওর সুবুদ্ধি হোক, একটু বুঝুক। অজয়ের গ্রামে তার পাশাপাশি ঘরে আরও অনেক কৃষক ছিল। তাদের মধ্যে একজন হল ধীরেন। ধীরেন সারা দিন কঠোর পরিশ্রম করে ফসল ফলায়। এই খরায় সবার জমির ফসল রোদে পুড়েছে, ধীরেনেরও পুড়েছে, কিন্তু সে তা নিয়ে হাহুতাশ করে না। সে ঘরে বসে তার স্ত্রীকে বলে, এবারের গরমকালে যে ফসল রোদে পুড়ে যাবে সে কথা আমি আগেই বুঝতে পেরেছিলাম। অনেক চেষ্টা করেছিলাম গো, কিন্তু ফসলগুলো বাঁচাতে পারলাম না। আর কি করা যাবে বলো তো? তুমি তো অনেক চেষ্টা করেছ, আমি জানি। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কয়েকটা দিন যাক, তারপর। আমাদের না হয় কোনো মতে ডাল ভাতে চলে যাবে, কিন্তু বাকি গ্রামবাসীদের কি হবে? সবার ঘরেই অভাব অনটন। আমার তো ক্ষমতাও নেই যে লোকের সাহায্য করব। একদিন তোমার হাতে অনেক কিছু আসবে, তখন তুমি সবাইকে সাহায্য করতে পারবে। দেখো, মনে মনে সাহায্য করার ইচ্ছে থাকলে অনেক কিছু করা যায় গো। তুমি একটু বিশ্রাম নাও, এই রোদে আর কোথাও বেরিও না। তা বললে কি হবে? জমির দিকে যাই। কাল অজয়ের সঙ্গে দেখা হয়েছিল। অজয়ের মাথা খুব গরম, একটু রাগ করে বসেছিল। অজয় যা চেঁচামেচি করছিল। যাই, দেখি অজয়ের সঙ্গে দেখা হয় নাকি। তাহলে তাই যাও। এই নাও, এটা বেঁধে নিয়ে যাও। এখন বেরোলে তুমি যে ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে দেবে তা আমি জানি। এই মোড়েটুকু খেও, আর অজয়কেও দিও। তোমার মতো স্ত্রী পেয়েছি, এত কষ্ট কি করে সহ্য করো তা জানি না। আমি চললাম গো, তাড়াতাড়ি চলে আসব। আর তুমি না খেয়ে বসে থেকো না, কেমন? দরকার হলে খেয়ে নিও। ধীরেন বেরিয়ে পড়ল। ফসল পুড়ে যাওয়ায় তারও কষ্ট হয়, কিন্তু স্ত্রীর শান্ত মুখের দিকে তাকিয়ে সেই কষ্ট যেন কোথাও মিলিয়ে যায়। রেশমি যেন সাক্ষাৎ দেবী প্রতিমা, এত কষ্ট মুখ বুজে সব সহ্য করে নেয়। মুড়ির প্যাকেটটি ভালো করে গামছায় বাঁধতে বাঁধতে ধীরেন হাঁটতে হাঁটতে পথে অজয়ের দেখা পেল। অজয় তখনও পথের দিকে যাচ্ছিল, আর মনে মনে সেই এক কলসি মোহরের কথা ভাবছিল। সে ভেবে চলেছিল সেই মোহর পেলে কি কি করবে। প্রথমে সে একটা রাজপ্রাসাদের মতো বাড়ি বানাবে, জমি কিনবে, আরও কত কি যে করবে। এমন সময় পেছন থেকে ধীরেনকে ডাকতে শুনল। এই অজয়, কোথায় চললি রে? আরে শোন শোন, দাঁড়া। কোথায় আর যাব?
যাই একটু ওই জমিটার দিকে দেখে আসি। আর চাষবাস করতে ইচ্ছে করে না রে। তাড়াতাড়ি বড়লোক হওয়ার কোনো উপায় তোর কাছে আছে? তাহলে বলে দে তো, দুজনে মিলে সেই কাজ করে তাড়াতাড়ি বড়লোক হয়ে যাই। জেলেরা নদীতে নৌকা নিয়ে মাছ ধরে। ভাবছি এই কটা দিন ওদের সঙ্গে নৌকা নিয়ে মাছ ধরতে যাব। তাতে যদি ঘরে কিছুটা টাকা আসে, অন্তত ভালো করে দুমুঠো খাওয়া যাবে। কিন্তু এ তো বড় পরিশ্রমের কাজ। জলে নামতে হয়, কষ্ট করে জাল টানতে হয়, আবার জলে কেমন আষ্টে গন্ধ। তাছাড়া অত পরিশ্রম আমার ঠিক ভালো লাগে না। ধুস, আরে পরিশ্রম না করলে টাকা আসবে কি করে? টাকা কি আর গাছের পাতা নাকি যে নাড়া দিলেই পড়বে? চল চল, নদীর দিকে যাই। গামছায় বাঁধা মুড়ি নদীর জলে ভিজিয়ে দুজনে নদীর কাছে বসে খেতে লাগল। তখনই একটা জেলের নৌকা সেখানে এসে দাঁড়ায়। নৌকা থেকে এক জেলে নিচে নেমে আসে। তারপর ধীরেন আর অজয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। আরে ধীরেন, অজয়, মাছ ধরতে যাবি নাকি? আমাদের আর জেলে দুজন কম পড়েছে। তোরা যদি যাস তাহলে হয়ে যাবে। যা মাছ পাওয়া যাবে সবাই সমান সমান ভাগে বিক্রি করে দিতে পারবি। এই খরার বাজারে কিছু টাকা তো পাওয়া যাবে। না না, মাছ ধরতে যাব না। মাছ ধরতে গেলে গায়ে আষ্টে গন্ধ হয়ে যায়। আর ওই মাছ বেচে কত টাকাতেই বা পাব? যাব না, তোমরাই যাও। আমি যাব। ঘরে খাবার খুব বেশি নেই। রেশমি কিছু বলে না, কিন্তু আমি জানি। চল, আমি আসি। এই মুড়িটা তোর কাছে রাখ। মুড়িটা খেতে খেতে এখানে বস। আমি দেখি কতক্ষণে ফিরতে পারি। ইস, এই শুকনো মুড়ি জলে ভিজে আর খেতে ভালো লাগছে না। তুই খা, আমি আমার জমির দিক থেকে একবার ঘুরে আসি। গেলে ভালো করতে অজায়। মাছ কিন্তু বেশ ভালোই পাওয়া যায়। তাছাড়া এই সময়ে নদীর ওই ঘাটটা ফাঁকাই থাকে। ওই দিকে জাল ফেলব, ওখানে ভালো মাছ উঠবে। অজয় উত্তর না দিয়ে নদীর ধার থেকে উঠে গ্রামের দিকে চলে গেল, আর নৌকাটা ওদেরকে নিয়ে জলের দিকে চলে গেল। বিকেলের দিকে অজয় তার বাড়ির দাওয়ায় বসে কলসি ভরা সোনার মোহরের কথাই ভাবছিল। দাওয়ায় হেলান দিয়ে চোখ বন্ধ করতেই তার চোখের সামনে ধেসে উঠল এক কলসি মোহর। সে দেখছে সেই মোহর নিয়ে অজয় এদিক ওদিক ছড়াচ্ছে। এমন সময় তার ভাবনায় ছেদ পড়ল। ঘর থেকে তার স্ত্রী ডাক দিল, শুনেছ? ওই ধীরেনের জমিতে নাকি ধানের চারা বেরিয়েছে। এই খরার সময় সবার জমি যখন এমন, তখন তার জমিতে চারা বের হল। এইসব তুমি কি বলছ? ধীরেনের জমিতে চারা বেরিয়েছে? কই, আমি তো শুনলাম না। আরে, গায়ের লোকেরাই তো বলাবলি করছিল। আমি জল আনতে গিয়েছিলাম, তখনই শুনলাম ধীরেন নাকি কোনো এক বুড়ির কাছ থেকে ওষুধ পেয়েছে। সেই ওষুধ জমিতে ছড়াতেই খরায় মরে যাওয়া ধানের চারাগুলো আবার গজিয়ে উঠেছে। কি বলছ? আমি যাই তো একবার ধীরেনের কাছে গিয়ে দেখি সে কি করে ফসল ফলিয়েছে। অজয় তাড়াতাড়ি ধীরেনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথেই ধীরেনের সঙ্গে তার দেখা হল। ধীরেনের মুখে হাসি। সে বলল, আরে, এই তো অজয়, তোর বাড়িতে যাচ্ছিলাম। সে এক কাণ্ড হয়েছে। তোকে বললাম আমার সঙ্গে চল, তুই তো গেলি না। গেলে দেখতে পেতি। আরে কি হয়েছে সেই কথাই বল না। শুনলাম তুই নাকি কোনো ওষুধ পেয়েছিস। সেই ওষুধ জমিতে ছড়িয়ে তোর জমিতে মরে যাওয়া ধানের চারা নাকি আবার নতুন করে গজিয়ে উঠেছে। ঠিকই বলেছিস। তোকে তো বললাম আসতে, আমার সঙ্গে চল। তুই গেলি না। নদীতে মাছ ধরে ফিরছি, এমন সময় দেখতে পেলাম একটা বুড়ি একটা নদীর ঘাটের কাছে বসে জল খাওয়ার চেষ্টা করছে। তাই আমি নৌকা ছেড়ে দিলাম। ওই দিকটা জল কম, আমি হেঁটে তার কাছে গেলাম। বুড়ি নদীর ঘাটের কাছে বসে আছে জল খাবে বলে। ধীরেন তার দিকে এগিয়ে গেল। তারপর বুড়ির উদ্দেশ্যে বলল, ও বুড়িমা, তুমি এখানে একা একা কি করছো? একটু জল খাবো বাবা, বড় তেষ্টা পেয়েছে। বয়স হয়েছে তো, ভালোভাবে হাঁটাচলা করতে পারি না। ওই নদীর ঘাট বেয়ে নিচে নামতে পারব না, ঢালু পার। একবার যদি পড়ে যাই তাহলে হাত পা ভেঙে পড়ে থাকব। তোমায় নামতে হবে না, এত বয়স হয়েছে। দাঁড়াও, আমি জলে নামছি। ধীরেন নিজের আঁচলা করে জল এনে সেই বুড়িকে খাওয়ালো। খানিকটা জল খেয়ে বুড়ি একটু ধাতস্থ হল। তারপর বলল, বড় শান্তি হলো বাবা, তোর হাতের জল খেলাম। এখন বল দেখি তুই কি চাস? কি যে বলো না বুড়িমা, তুমি আমার মায়ের মতো। মা সেই কমই মারা গেছে। মায়ের বয়সের চেয়ে তোমার বয়স আরও বেশি।
তোমায় জল খাইয়ে আবার কি চাইব? চলো তোমার বাড়িতে দিয়ে আসি। কিন্তু তোমার বাড়ি কোথায়? কোথায় দিয়ে আসবো বলো তো? তুই তো আমায় মা বললি, তুই তো তাহলে আমার ছেলের মতো। তোর মনে বড় দুঃখ, তাই না? কিছুই চাস না। তুই বল তো, তুই কি চাস, আমি তোকে তাই দেব। দেখো বুড়িমা, যদি কিছু দিতে হয় তাহলে আশীর্বাদ দাও। অনেক কষ্ট করে আমি আর গ্রামের সবাই এবার ফসল ফলিয়েছিলাম, কিন্তু রোদে সব পুড়ে গেছে। সবার মনে বড় কষ্ট। তুমি আশীর্বাদ করো যাতে আবার ভালো করে ধান ফলাতে পারি। এই শিকড়টা নিয়ে যা। এই শিকড়টা নিয়ে গিয়ে তোর জমিতে ছড়িয়ে দিবি। তারপরেই দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি তোকে আশীর্বাদ করলাম রে। সবাইকে তো আমি আর আশীর্বাদ করতে পারবো না, তবু তোর ভালো হোক, তুই সুখী হ। সেই শিকড় বুড়িমা দিয়েছিল ফসলের সার হিসেবে। তাই ধীরেন শিকড় এনে গুঁড়ো করে তার জমিতে একটু একটু করে ছড়িয়ে দিল। কথা বলতে বলতে ওরা ধীরেনের জমির কাছে এসে পড়েছিল। জমিতে শুকিয়ে যাওয়া ধানের চারাগাছগুলো আবার গজিয়ে উঠতে শুরু করেছে। বলিস কি রে, আর তাতেই তোর জমি সব মরা গাছ বেঁচে গেল, তাও আবার এমন ভাবে, মাত্র কিছু সময়ের মধ্যেই? আসলে কি হয়েছে তা আমিও জানি না রে। বুড়িমা বোধহয় যে আশীর্বাদ আমায় করেছে, সেই আশীর্বাদের জন্যই এমন কিছু হয়েছে। আমি চেয়েছিলাম ফসল ফলুক, গোটা গ্রামের মানুষ ধান ফলাতে পারেনি। যদি আমার জমিতে ধান হয় তাহলে আমি সবার বাড়িতে একটু একটু করে হলেও চাল দেব। ধীরেন ফিরে গেল। অজয় কিন্তু মনে মনে ধীরেনের এই অভাবনীয় উন্নতি দেখে অনেক কিছু ভাবতে লাগল। খানিকটা হিংসাও জন্ম নিল তার মনে। সে বলল, তোর ধান সবাইকে দিবি। দাঁড়া দাঁড়া, তোর জমির আমি ব্যবস্থা করছি। সেদিন অন্ধকার রাতে কাউকে কিছু না জানিয়ে অজয় ধীরেনের গোটা জমিতে বিষ ছড়িয়ে দিল। আর সেই বিষ জমিতে পড়তেই গাছের চারাগুলো আবার শুকিয়ে গেল। পরদিন সকালে গোটা গ্রাম জানতে পারল আবার এক রাতের মধ্যে ধীরেনের জমির সমস্ত ধানের চারা শুকিয়ে গেছে। এদিকে ধীরেনের কথা শুনে অজয় নিজে নদীর পাড় দিয়ে হেঁটে গেল সেই বুড়ির কাছে। আর সেখানে দেখল বুড়ি বসে আছে। অজয় বুড়িকে উদ্দেশ্য করে বলল, এই বুড়ি, ধীরেনকে যে ওষুধ দিয়েছিলি, আমাকেও তেমন একটা ওষুধ দে, যাতে আমি সোনার ফসল ফলাতে পারি। আমি তো কোনো ওষুধ দিতে পারি না বাবা। ধীরেনকে আমি শুধু আশীর্বাদ করেছিলাম। সে ভালো কাজ করেছে, তার আশীর্বাদে ফসল ফলেছে। আমাকে মিথ্যে কথা বলে লাভ নেই। বুড়ি, তুই ধীরেনকে যে ওষুধ দিয়েছিস তেমন কিছু দিতে হবে না। আমাকে অন্য ওষুধ দিবি। এমন ওষুধ দিবি যেন সেই ওষুধ ছড়িয়ে দিলে সোনা ফলে জমিতে। বাড়িতে যেখানে যেখানে ছড়িয়ে দেব সেখানেই সোনা পড়বে, আর আমার কাছে কলসি কলসি সোনার মোহর থাকবে। তাহলে ওই নদী থেকে আমায় একটু জল খাইয়ে দে নিজের হাতে করে। কাল থেকে জল খাই না রে। ধীরেন এসে জল খাইয়ে গিয়েছিল, তারপরে আর জল খাওয়া হয়নি। জল খাওয়াতে পারবো না, তাড়াতাড়ি আমায় ওষুধ দাও। আজকের মধ্যে আমার সমস্ত জমির পোড়া ধান আর বাড়ির সব জায়গায় যেন সোনার ফসল ফলে। ঠিক আছে, তুই এই দিকে আয়। এই শিকড়টা নিয়ে যা। এই শিকড়টা বেটে তোর জমিতে আর তোর বাড়িতে ছড়িয়ে দিবি। তাহলেই দেখবি কেমন সোনার ফসল ফলবে। কিন্তু মনে রাখিস, সব কিছুই মনের ইচ্ছেতে হবে। যার মন যেমন, সে তেমনই ফল পাবে। বুড়ির হাত থেকে অজয় এমনভাবে শিকড়টা ছিনিয়ে নিল যে বুড়ি আরেকটু হলেই টাল খেয়ে পড়ে যাচ্ছিল। আর কোনো দিকে না তাকিয়ে অজয় দৌড়াতে শুরু করল বাড়ির দিকে। বাড়িতে এসেই শিকড় বেটে জমিতে ছড়িয়ে দিল। সেদিন রাতে তার ভালোভাবে ঘুম হল না। পরদিন সকালে ঘুমটা একটু হয়েছে, এমন সময় স্ত্রীর চিৎকারে তার ঘুম ভেঙে গেল। ওরে, আমার এ কি সর্বনাশ হয়ে গেল গো! তোমরা কে কোথায় আছো? ওগো, ঘুম থেকে উঠো, দেখো। আরে এখন এত চিন্তা করছো কেন? কি হয়েছে বলো তো? তুমি দেখো কি হয়েছে। আরে, এ কি হলো? বাড়ির উঠোনে, বারান্দায়, সব জায়গায় এমন কাঁটার জঙ্গল এলো কি করে?
আমি তোমায় বলেছিলাম বেশি লোভ করো না। এই বুড়িকে ধাক্কা দিয়ে ফেলে তার কাছ থেকে শিকড় নিয়ে এসেছ, তাকে এক আঁচলা জলও দাওনি। এ সবেরই অভিশাপ, তার অভিশাপেই এমন হয়েছে। হায় হায়, আমারে কি হলো গো? এখন ঘর থেকে বাইরে বেরোবো কি করে? কাউকে ডাকতে হবে। ও হরিহর কাকা, ওরে ধীরেন, ধীরেন, এই দেখ কি হয়েছে। তোর জমির কাছ থেকে আসছি। তোর জমিতে তো রাতারাতি কাঁটা গাছ জন্মেছে। এমন সে কাঁটা, আর এত শক্ত যে সব কাঁটা ভাঙা যায় না। আমি একটা কাঁটা তুলতে গিয়েছিলাম, তাতেই হাত কেটেছে, এমন করে কাঁটা ফুটেছে। আমি সব বলবো, তোকে সব বলবো। সব কিছু হয়েছে ওই বুড়ির জন্য। আমি বুড়িকে বলেছিলাম আমি লোভ করে তোর জমিতে বিষ ছড়িয়েছিলাম, আর তার জন্যেই তোর জমির এই অবস্থা। আমি বুঝতে পেরেছিলাম কেউ আমার ক্ষতি করার জন্য এমন করেছে, কিন্তু ওপরে তো ঈশ্বর আছে, যে যেমন করবে সে তার ফল পাবে। কিন্তু তোকে দেখে বড় খারাপ লাগছে। তুই যেভাবে হোক বাইরে আয়, চল সেই বুড়ির কাছে যাই আমরা।